তো আমাদের চ্যাপ্টার 4 জ্যামিতিক আলোক বিজ্ঞান, এখানে আলোর কণা ধর্ম নিয়ে আলোচনা করা হয়। তো আমাদের এখানে মেইনলি আলোর কণা ধর্ম ডিফাইন করার জন্য, আলো সরল রেখায় চলে এটা ডিফাইন করার জন্য আমাদের দুইটা ফেনোমেন আছে, একটা হচ্ছে প্রতিফলন আর একটা হচ্ছে প্রতিসরণ। তো আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় হচ্ছে প্রতিফলন এবং প্রতিসরণ, এই দুইটা জিনিস। তোমরা এসএসসিতে হালকা পাতলা এগুলো পড়েছো। আজকে মানে আমাদের ইন্টারমিডিয়েট একটু কি আছে, এটা অ্যাডভান্স লেভেলের আছে, অনেক কিছু আছে এখানে পড়ার। সো আমরা এ টু জেড সবকিছু জানবো। কনসেপ্ট প্রথমে ভালোভাবে ক্লিয়ার করব, দেন আমরা সেই কনসেপ্টগুলো প্রয়োগ করে আমাদের বিগত বছরে যে কোশ্চেনগুলো এসেছে সাস্টে এবং অনুরূপ প্রশ্নগুলো এসেছে যে অন্যান্য ইউনিভার্সিটিতে, সেগুলো দেখব। সাস্ট স্ট্যান্ডার্ড যে কোশ্চেনগুলো এসেছে। তো ফার্স্ট অফ অল প্রতিফলন। প্রতিফলন কি? প্রতিফলন হচ্ছে, আমরা যদি সিম্পল কথাই বলি, তাহলে ধরো এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ, এই পৃষ্ঠটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ। আয়নার কথা চিন্তা করতে পারো, তাহলে এটা কি এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ। লেটস সাপোজ এটা হচ্ছে একটা আয়না, ঠিক আছে। তো এখানে একটা আলোক রশ্মি পতিত হলো। অলরাইট, একটা আলোক রশ্মি এখানে পতিত হলো, এই একটা আলোক রশ্মি পতিত হলো। এই আলোক রশ্মি পতিত হলো, এখানে যে অভিলম্ব তার সাথে আই কোণে আলোক রশ্মিটা পতিত হলো। তো প্রতিফলনের সূত্র অনুযায়ী জানি, কোনো প্রতিফলক পৃষ্ঠে যে কোণে আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুটা সমান হয়, মানে আপতন কোণ যে কোণে আলোক রশ্মি আপতিত হয় সেই কোণে কি হয়? প্রতিফলিত। অর্থাৎ কোণ আই আর প্রতিফলক রশ্মি যেটা আছে, এটা হচ্ছে আমরা ধরি লেটস সাপোজ প্রতিফলক রশ্মি। তো প্রতিফলক রশ্মি যে কোণে প্রতিফলিত হয় সেটা আমরা ধরলাম আর। তাহলে প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা এখানে বলতে পারি আই ইকুয়ালস টু আর। আই ইকুয়ালস টু আর, সিম্পলি এটা হচ্ছে প্রতিফলনের সূত্র, আই ইকুয়ালস টু আর। এখন প্রতিসরণ। প্রতিসরণ বলতে কি বোঝায়? ধরো এটা হচ্ছে একটা মাধ্যম, এটা হচ্ছে একটা মাধ্যম, এই মাধ্যমের নাম দিলাম আমরা হচ্ছে মাধ্যম এ, আর নিচে যে মাধ্যমটা আছে এই মাধ্যমের নাম দিলাম আমরা মাধ্যম বি। তো এখন কোন একটা আলোক রশ্মি এ মাধ্যম থেকে ধরো বি মাধ্যমে এসে পড়লো। বি মাধ্যমটা ধরো মনে করো একটু ঘন মাধ্যম, ঠিক আছে। এই মাধ্যমটা একটু ঘন মানে হালকা মাধ্যম, এবং বি মাধ্যমটা একটু ঘন মাধ্যম। তো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে কোন একটা আলোক রশ্মি এসে আপতিত হয়েছে, ঠিক আছে। তো আমরা ধরি এখানে একটা আলোক রশ্মি এসে আপতিত হলো, তো কোণটা হচ্ছে আইকন। তো তোমরা যখন একটা মানে গ্লাসের ভেতর একটা কলম রাখো, তখন দেখবা যে কলমটা কি হয়, মানে আমরা বাইরে থেকে যদি দেখি গ্লাসটার ভেতর পর্যবেক্ষণ করি, তাহলে দেখবো কলমটা মানে গ্লাসের ভেতর মনে হচ্ছে বেঁকে চলে গেছে। আসলে কলমটা বেঁকে চলে যায়নি। আমরা আসলে কোনো বস্তু দেখতে পাই কিসের মাধ্যমে বলতো? আলোর মাধ্যমে। কিসের মাধ্যমে? আলোর মাধ্যমে। আলো এসে আমাদের চোখে পড়ে, তখন আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। সেই বস্তুটা থেকে যখন আলো এসে আমাদের চোখে পড়ে, তখন সেই বস্তুটাকে আমরা দেখতে পাই। তার মানে সেখানে আলোটা বেঁকে গেছে। আলোটা বেঁকে যাওয়ার কারণে আমাদের মনে হচ্ছে বস্তুটা বেঁকে গেছে গ্লাসের ভেতর। তো এখানে কি ঘটনা ঘটে? যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, মানে আমরা এখানে এ মাধ্যম যেটা, এ মাধ্যমের প্রতিসরণকে আমরা বলছি মিউ এ, আর বি মাধ্যম এর প্রতিসরণকে আমরা বলছি মিউ বি। তো আমরা এখানে ধরে নিচ্ছি মিউ বি ইজ গ্রেটার দেন মিউ এ। তার মানে কি? মিউ বি এটা হচ্ছে, এটার মান বেশি, মিউ এ এর মান হচ্ছে কম, মানে মাধ্যম বি এটা হচ্ছে বেশি ঘন মাধ্যম এ এর তুলনায়। তো এখানে কি হচ্ছে, যদি এ মাধ্যমটা হালকা হয় আর বি মাধ্যমটা ঘন হয়, তাহলে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো যদি আপতিত হয়, তাহলে প্রতিসৃত হওয়ার সময়, এই রশ্মিটা প্রতিসৃত হওয়ার সময়, এটা হচ্ছে আপতিত রশ্মি, এই রশ্মিটা প্রতিসৃত হওয়ার সময় এখানে কি হবে? অভিলম্বের দিকে সামান্য বেঁকে যাবে। তার মানে এটার আসার কথা ছিল কোন দিক বরাবর বলো তো? এই বরাবর আসার কথা ছিল, এর এই বরাবর সোজা আসার কথা ছিল, কিন্তু এটা সামান্য বেঁকে যায়, সামান্য বেঁকে যায়, অবিলম্বের দিকে সামান্য বেঁকে যায়। তো যে কোণে বাঁকছে সেটা আমরা ধরি আর কোণ, ঠিক আছে। কি কোণ? আর কোণ। তাহলে এখানে স্নেলের সূত্র আছে, তোমরা এসএসসি তো স্নেলের সূত্র পড়েছিলে, সেখানে কি ছিল স্নেলের সূত্র? সেটা ছিল এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের
বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক যেটা, সেটাকে বলা হয় কি এ মিউ বি। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মিউ বি, এটা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখন স্নেলের সূত্র কি, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এদের অনুপাত একটা ধ্রুবক রাশি, অর্থাৎ আপতন কোণের সাইন সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এটা কি, এটা হচ্ছে একটা ধ্রুব রাশি মানে কনস্ট্যান্ট ভ্যালু। তো এই কনস্ট্যান্ট ভ্যালুটাই হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্কের মান। তার মানে আমরা এখানে বলতে পারি এ মিউ বি এটা ইকুয়ালস টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। তো এ মিউ বি এটা এটা আসলে কি, এ মিউ বি এটা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটাকে এ মিউ বি এটাকে এভাবে লেখা যায়, এ মিউ বি যেটা আছে এটাকে এভাবে লেখা যায়, এ মিউ বি এটা ইকুয়ালস টু লেখা যায় মিউ বি ডিভাইডেড বাই মিউ এ, মানে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক আর এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, ওই বি মাধ্যমের প্রতিসরাঙ্কে যদি আমরা এ মাধ্যম দ্বারা ভাগ করি, এ মাধ্যমের প্রতিসরাঙ্ক দ্বারা ভাগ করি, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। তার মানে বি মাধ্যমটা এ মাধ্যমের তুলনায় কত গুণ বেশি ঘন, এটা বোঝায় আর কি এটা দিয়ে। তো এ মিউ বি এটা ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, এ মিউ বি এটা ইকুয়ালস টু আমরা বলতে পারি এ মিউ বি এটা ইকুয়ালস টু আমরা বলতে পারি কি মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। আবার এটা ইকুয়ালস টু কি, এটা ইকুয়ালস টু আমরা পেলাম সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। তাহলে আমাদের এখান থেকে একটা ইকুয়েশন চলে আসছে। ইকুয়েশনটা আমরা একটু বক্স করি। তাহলে এ মিউ বি ইকুয়ালস টু মিউ বি ডিভাইডেড বাই মিউ এ ইকুয়ালস টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। এখন এ মাধ্যম যেটা, এখানে আলোর বেগ আমরা ধরছি সি এ, বি মাধ্যম যেটা সেই মাধ্যমে আলোর বেগ ধরছি আমরা সিবি, বি মাধ্যমে আলোর বেগ সিবি। এ মাধ্যমে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে ল্যামডা এ, এবং বি মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে ল্যামডা বি। সেম আলোটাই আছে, ঠিক আছে, সেম আলোটাই আছে, জাস্ট কি হয়েছে মানে মাধ্যমটা চেঞ্জ হয়েছে। এখন মাধ্যম যদি চেঞ্জ হয়, দেখো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, কোনো কিছু যেতে হলে যদি কম ঘনত্ব থাকে, যেমন বায়ুর ঘনত্ব কম, তুমি বায়ুর ভেতর দিয়ে যদি চলতে যাও খুব সহজে চলতে পারবে, বাট পানির ঘনত্ব বেশি বায়ুর তুলনায়, তাহলে পানির ভিতর দিয়ে তুমি যদি দৌড়াতে চাও তাহলে তুমি বাধাপ্রাপ্ত হবে। তার মানে এখানে হচ্ছে যদি শূন্য মাধ্যম হয় মানে বায়ু মাধ্যম, এইখানে আলোর বেগ কি হবে, বেশি হবে, সি এ এর মান বেশি আর সিবি এর মান কি হবে, কম হবে। তার মানে হালকা মাধ্যম থেকে মানে ঘন মাধ্যমে আলোর বেগের মান কম। তো এখানে আমরা বলছি হালকা মাধ্যমে আলোর বেগ সি এ, ঘন মাধ্যমে আলোর বেগ সিবি। তো এখানে আমরা এই সূত্রের সাথে যদি আমরা আলোর বেগ আর যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এর সম্পর্কটা আনি, তাহলে আমাদের ফাইনাল যে ইকুয়েশনটা আসে, ফাইনাল যে আমাদের সম্পর্কটা আসে সেটা হচ্ছে এ মিউ বি এটা ইকুয়ালস টু কি, এ মিউ বি এটা ইকুয়ালস টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। আই কি আপতন কোণ, আর হচ্ছে প্রতিসৃত কোণ, মিউ বি ডিভাইডেড বাই মিউ এ ইকুয়ালস টু, আমরা যদি এবার আলোর বেগের সম্পর্কটা নিয়ে আসি তাহলে এখানে আমরা পাবো সি এ ডিভাইডেড বাই সিবি, এবং তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক আনলে ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা বি। তার মানে আমাদের যে ইকুয়েশনটা আসলো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটা হচ্ছে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর এর অনুপাতের সমান, অথবা মিউ বি মানে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং এ মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাতের সমান, অথবা আমরা এটাও বলতে পারি এ মাধ্যমে আলোর বেগ আর বি মাধ্যমের আলোর বেগের অনুপাতের সমান। এটাও বলতে পারি এ মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং বি মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতের সমান, এটাও বলতে পারি। তো আমাদের এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? অলরাইট, আশা করি বুঝতে পারতেছো। তো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে সমান্তরাল পাত দ্বারা প্রতিসরণ। আমরা এখানে দেখলাম জাস্ট কি একটা মাধ্যম এ মাধ্যম আর একটা মাধ্যম হচ্ছে বি মাধ্যম। এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলো যখন এ মাধ্যমে আর থেকে বি মাধ্যমে আলো যখন আসছে তখন প্রতিসৃত হয়ে কি হয়েছে, অভিলম্বের দিকে আলোটা বেঁকে চলে গেছে। এটার উল্টা ঘটনা ঘটতো কখন বলতো, মানে
অবিলম্ব থেকে বেঁকে দূরে চলে যাবে কখন? যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসৃত হয়, এর উল্টা ঘটনা ঘটে। তো এখন আমরা দেখবো সমান্তরাল পাত দ্বারা প্রতিসরণ, মানে এই যে এই জিনিসটা হচ্ছে একটা পাত, ঠিক আছে? এই যে সবুজ কালারের যে বক্সটা আঁকাইছে এটা ধরো একটা পাত। তো সমান্তরাল পাতে যখন কোন একটা আলো আপতিত হয়, লেটস সাপোজ এখানে একটা আলো আপতিত হলো, এখানে একটা আলো আপতিত হলো। তো এখানে আমরা একটা অভিলম্ব আঁকি, এটা হচ্ছে অভিলম্ব। তো এখানে আলো যখন আপতিত হবে তখন এখানে তোমার যেটা সেটা হচ্ছে তোমার মিউ নট ধরলাম, এটা হচ্ছে তোমার পাতের বাইরের যে প্রতিসরাঙ্ক সেটা মিউ নট, আর পাতের ভেতরে যে প্রতিসরাঙ্ক সেটা আমরা ধরছি মিউ। এখন তাহলে কি হবে? এখন এখানে যেহেতু তোমার হালকা মাধ্যম আর এটা হচ্ছে ঘন মাধ্যম, আমরা ধরছি মিউ ইজ গ্রেটার দেন মিউ নট, মানে পাতের ভেতরে প্রতিসরাঙ্ক বেশি, পাতের ভেতরে যে ম্যাটেরিয়ালসটা আছে সেটা ঘন মাধ্যম, এটা হচ্ছে আমরা মনে করছি শূন্য মাধ্যম, বায়ু মাধ্যম, যে কোনো কিছু আমরা মনে করতে পারি। তো যখন এই মাধ্যম মানে এই মাধ্যম থেকে এই মাধ্যমে আলো আপতিত হবে তখন মানে কি প্রতিসৃত হবে, তখন অবিলম্বের দিকে সামান্য বেঁকে যাবে। তো যে কোণে আপতিত হয়েছে সেটা আমরা ধরছি I1, যে কোণে প্রতিসৃত হবে সেটা ধরছি আমরা R1, এই কোণ। অলরাইট, এখন দেখো আরেকটা জায়গায় আপতিত হয়েছে, এই জায়গায় আপতিত হয়েছে। এখন এখানেও কি হবে? প্রতিসৃত হবে। এখানেও কি হবে? প্রতিসৃত হবে। তাহলে এখানেও কি হলো? প্রতিসৃত হলো, অবিলম্বের দিকে সামান্য বেঁকে আসলো। এখন যে কোণে এখানে আপতিত হয়েছিল, উপরে যে কোণে আপতিত হয়েছিল সেটা কিসের সমান হবে? এটা যে R1 এর সমান হবে, R1। এখন এখানে যে প্রতিসৃত হলো, এই প্রতিসৃত হলো, এই প্রতিসৃত কোণটা আমরা ধরছি R2। এখন আবার দেখো আরেকটা পাতে এসে হিট করলো আলোটা, তাহলে এখানে আবার কি হবে? এখানে আবার প্রতিসৃত হবে, প্রতিসৃত হয়ে যে কোণে বের হবে সেটা হবে এই যে আমরা আপতন কোণ কত ছিল বলতো? আপতন কোণ কত ছিল? এই যে কোণটা কিসের সমান? এই R2 এর সমান, R2 এর সমান। আর এই যে এই কোণটা লাস্টে যে কোণটা বের হচ্ছে এটা কিসের সমান হবে? এই কোণটা হবে যে কোণে আপতিত হয়েছিল প্রথমে I1 সেই কোণের সমান। অর্থাৎ সমান্তরাল পাত দ্বারা প্রতিসরণে যে কোণে কোনো একটা পাতে একটা আলোকরশ্মি আপতিত হয়, সেই পাত থেকে বের হওয়ার সময় সেই কোণেই বের হয়, মানে আপতিত রশ্মি যে কোণে আপতিত হয় সেই পাত থেকে বের হওয়ার সময় সেম কোণেই আপতিত হয়। আলোক রশ্মি বেঁকে যেতে পারে, বাট অভিলম্বের সাথে সেম কোণে এই আলোক রশ্মিটা প্রতিসৃত হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো যে I1 কোণে আপতিত হয়েছিল এবং বের হওয়ার সময় I1 কোণেই বের হয়েছে। তো এটা হচ্ছে সমান্তরাল পাত দ্বারা প্রতিসরণের একটা বেসিক। তার মানে তুমি যদি একটা এরকম কাঁচ নাও, এরকম একটা কাঁচ নাও, মানে একটা পুরুত্বের কাঁচ নাও, তাহলে এই কাঁচে তুমি যে কোণে আলো আপতিত করবা, এই ভেতরে তোমার প্রতিসৃত হওয়ার পর সেম কোণেই বের হবে। ঠিক আছে, সেম কোণেই আলোটা বের হবে। তো এটা হচ্ছে সমান্তরাল পাত দ্বারা প্রতিসরণের ছোট্ট বেসিক। অলরাইট, আমরা আমাদের নেক্সট এই রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করব। আমি যেটা পড়ালাম মানে এখন পড়ালাম এই রিলেটেড একটা কোশ্চেন আসছে, দেখো এই যে এই রিলেটেড একটা কোশ্চেন আসছে সাস্ট বি ইউনিট 13-14 সেশনে। এখানে বলেছে, দেখে কোশ্চেনটা মনে হতে পারে খুবই কঠিন কোশ্চেন আসছে। 1 সেন্টিমিটার পুরো একটি মাধ্যমের, মানে ধরো এই একটা মাধ্যম, এই মাধ্যমটা কতটুকু পুরো? 1 সেন্টিমিটার পুরো। 1 সেন্টিমিটার পুরো। এর প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। এর যে প্রতিসরাঙ্ক মিউ, এর মান দিছে কত? 1.5। এর এক পৃষ্ঠে আলো 15 ডিগ্রি কোণে আপতিত হলো, মানে আলো যেটা আপতিত হয়েছে সেটার কোণ কত? আপতন কোণ হচ্ছে 15 ডিগ্রি। এটা উলম্ব, উলম্বের সাথে কত কোণে আপতিত হয়েছে? 15 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। এখন হয়ে অন্য পৃষ্ঠ দিয়ে বের হচ্ছে, অন্য পৃষ্ঠ দিয়ে বের হচ্ছে 15 ডিগ্রি কোণে আপতিত হয়ে অন্য পৃষ্ঠে একটা নির্দিষ্ট 15 ডিগ্রি কোণে বের হচ্ছে। মাধ্যমের প্রতিসরাঙ্ক 2.5 করে দিলে অন্য পৃষ্ঠ থেকে কোনো আলো কত কোণে বের হবে? মানে এই যে 15 ডিগ্রি কোণে আপতিত হয়েছিল, 15 ডিগ্রি কোণে আপতিত হয়ে এখানে কি হবে? প্রতিসৃত হবে, প্রতিসৃত হবে। তো প্রতিসৃত কোণ আমরা ধরি R1। দেন এটা এখানে যে আপতিত হলো, এখানে আপতিত হওয়ার পর কত কোণে আপতিত হলো?
আর ওয়ান কোণে আপতিত হলো, কারণ আর ওয়ান কোণে কি হয়েছিল, এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এই যে এই কোণ আর এই কোণ সমান, এখন কত কোণে প্রতিষ্ঠিত হবে? তো 15 ডিগ্রি কোণে আপতিত হওয়ার পর 15 ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা এটা জানি, সমান্তরাল পাতে যখন কোনো আলো পড়ে যত কোণে আপতিত হয় তত কোণে প্রতিষ্ঠিত হয়ে যায়। তো এখন কি করা হয়েছে, এই যে মিউ যেটা মান ছিল 1.5, এটা কি করা হয়েছে, এটা বাড়ানো হয়েছে। এবার মিউ এর মান করে দেওয়া হয়েছে কত, 2.5। তাহলে এখন কত ডিগ্রি কোণে বের হবে? 15 ডিগ্রি কোণে আপতিত হলে কত ডিগ্রি কোণে বের হবে? অ্যান্সার হচ্ছে 15 ডিগ্রি কোণে বের হবে। দেখো, একটা সমান্তরাল পাতে যত কোণে আলো আপতিত হয় তত কোণে বের হয়, এটা সেই পাতের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে না। এটা সবসময় যত কোণে আপতিত হয়েছে তত কোণে বের হবে, এটা সে পাতের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে না। প্রতিসরাঙ্ক যতই হোক, যত প্রতিসরাঙ্কেরই একটা পাত নাও না কেন, যে কোণে আপতিত হয়েছে বের হওয়ার সময় সেই কোণে বের হবে। তার মানে এখানে যেটা আমাদের ছিল যে 15 ডিগ্রি কোণে আপতিত হয় 15 ডিগ্রি কোণে বের হয়, এখন তুমি প্রতিসরাঙ্ক যদি 2.5 করে দাও, সেম 15 ডিগ্রি কোণে আপতিত হলে 15 ডিগ্রি কোণে বের হবে। তার মানে অ্যান্সার কি, 15 ডিগ্রি। মানে প্রতিসরাঙ্ক 2.5 করে দিলে কত কোণে বের হবে? 15 ডিগ্রি কোণেই বের হবে। ঠিক আছে, খুবই কনসেপচুয়াল একখান কোশ্চেন। ঠিক আছে, অলরাইট। আমরা এই যে দেখো জাস্ট এখানে কিন্তু থিওরি থেকে অনেক কোশ্চেন চলে আসে। দেখো এই কোশ্চেনটা কোথা থেকে আসছে, এটা জাস্ট বি ইউনিট 10-11 সেশন। আলো যখন বাতাস থেকে কাচে প্রবেশ করে তখন তার কি হয়, মানে কম্পাঙ্ক বৃদ্ধি পায়, কম্পাঙ্ক হ্রাস পায়, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। এখন দেখো কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এটা চেঞ্জ হয় না। কোনো আলোর যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করে তখন মানে বর্ণ চেঞ্জ হয়ে যায় না, তো লাল আলো মানে নীল হয়ে যাবে না, এরকম না। তো এখানে আমাদের যে সম্পর্কটা ছিল, প্রতিসরণের যে সম্পর্কটা ছিল এ মিউ বি, মানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এতে যে তরঙ্গ দৈর্ঘ্যের আমাদের ইয়েটা ছিল, আমরা পুরোটাই লিখি, তারপর আমরা তাহলে আমাদের কি হচ্ছে, আবার এটা মনে হচ্ছে এই ফর্মুলাটা যদি আবার আমরা লিখি তাহলে ফর্মুলাটা আবার আমাদের মাথায় আসবে। এ মিউ বি ইকুয়ালস টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়ালস টু মিউ বি ডিভাইডেড বাই মিউ এ ইকুয়ালস টু কি ছিল, ছিল সি এ ডিভাইডেড বাই সিবি ইকুয়ালস টু ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা বি। অর্থাৎ এখানে দেখো এ মিউ বি এর সাথে তরঙ্গ দৈর্ঘ্যের যে সম্পর্কটা আছে সেটা কি, মিউ এ ডিভাইডেড বাই মিউ বি। তো এখন যখন আলো বাতাস থেকে কাচে প্রবেশ করে তখন তার কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায় না হ্রাস পায়? তো আমরা এখানে বাতাস থেকে যখন কাচে প্রবেশ করে তখন এখানে আমরা যে কাচের প্রতিসরাঙ্ক সেটা আমরা মিউ জি দিলাম, এটা কাচের প্রতিসরাঙ্ক, এবং বাতাস এর প্রতিসরাঙ্ক দিলাম আমরা মিউ নট। তো এখানে এ মিউ বি এর জায়গায় আমরা কি পাবো, এর জায়গায় আমরা পাবো বাতাসের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। সো সেটা আমরা কিভাবে লিখছি, 0 মিউ জি, এটা ইকুয়ালস টু মিউ বাতাসে তোমার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আর তোমার কাছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা জি, এটা ধরলাম। তো এখন মিউ জি এটা ইকুয়ালস টু মানে বাতাসের সাপেক্ষে তোমার কাচের প্রতিসরাঙ্ক 0 মিউ জি দেওয়া যায়, শুধুমাত্র মিউ জি দেওয়াই তাই। তো ল্যামডা 0 ডিভাইডেড বাই ল্যামডা জি। তো ল্যামডা জি এর মানটা কত হচ্ছে দেখো, তো ল্যামডা জি এর মান হচ্ছে ল্যামডা নট ডিভাইডেড বাই মিউ জি। তাহলে দেখো এখানে কি হচ্ছে, মিউ জি দ্বারা ভাগ হচ্ছে, এটা দ্বারা ভাগ হচ্ছে, মানে এটা কাচের প্রতিসরাঙ্ক, এটা দ্বারা ভাগ হচ্ছে। আর যেটা ছিল শূন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, সেটাকে ল্যামডা জি দ্বারা ভাগ করে আমরা কি পাচ্ছি, মানে কাচের ভেতর কত তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা হবে সেটা পাচ্ছি। তাহলে এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ল্যামডা জি এটা মিউ জি এর কি ব্যস্তানুপাতিক, তাই কিনা, ব্যস্তানুপাতিক। তার মানে এখানে কি হচ্ছে, তোমার যদি বেশি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে কোন একটা আলো, ঠিক আছে, যেমন এখানে বায়ু থেকে প্রবেশ করলো কাছে, তাহলে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি প্রবেশ করে তাহলে সেই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক দ্বারা
ভাগ হয়, সেই ঘনমাধ্যমের প্রতিসরাঙ্কের ব্যস্তানুপাতিক হয় সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে, কমে যাচ্ছে। এটা তরঙ্গ দৈর্ঘ্য কি কমে যাচ্ছে, মানে বায়ুতে যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল আলোর গ্লাসের ভিতর, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা কম। কারণ কি, এই যে ঘনমাধ্যমের প্রতিসরাঙ্কের ব্যস্তানুপাতিক হচ্ছে সেই ঘনমাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কি আমরা বুঝতে পারছি, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। তো অ্যান্সার হচ্ছে আলো যখন বাতাস থেকে কাছে প্রবেশ করে তখন তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। বুঝতে পারছো? আমাদের ক্লাস কি চলছে? হ্যাঁ, আমাদের ক্লাস চলছে। আশা করি কারো কোনো প্রবলেম নাই। তো আমরা যে কনসেপ্ট পড়েছি সেই রিলেটেড আরো প্রবলেম সলভ করব। দেখো আমাদের এই প্রবলেমটা সাস্ট বি ইউনিট 7-8 সেশনে আসা। পানির সাপেক্ষে গ্লিসারিনের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.1। পানির সাপেক্ষে গ্লিসারিনের প্রতিসরাঙ্ক। তো পানি যেটা, এর প্রতিসরাঙ্ক তুমি নাও মিউজি। পানির প্রতিসরাঙ্ককে কি দ্বারা প্রকাশ করো? পানির প্রতিসরাঙ্ককে প্রকাশ করো মিউজি দ্বারা, মিউ ডাব্লিউ দ্বারা, মিউ ওয়াটার মানে পানি। গ্লিসারিনের প্রতিসরাঙ্ক প্রকাশ করো মিউজি দ্বারা, গ্লিসারিন। তো পানির সাপেক্ষে গ্লিসারিনের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.1। তার মানে এখানে কি বলা আছে, পানির সাপেক্ষে গ্লিসারিনের প্রতিসরাঙ্ক ডাব্লিউ মিউ জি, এটার মান কত? 1.1। এটা আমাদের দেওয়া আছে। এখন বলেছে গ্লিসারিনের সাপেক্ষে হীরকের প্রতিসরাঙ্ক। হীরকের যে প্রতিসরাঙ্ক সেটাকে তুমি ধরো, হীরক মানে ডায়মন্ড, ঠিক আছে? তাহলে মিউ ডি, এটা ধরো মিউ ডি, এর প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। মানে গ্লিসারিন সাপেক্ষে হীরকের প্রতিসরাঙ্ক। তো জি মিউ ডি, এটার ভ্যালু কত? 1.65। এটা দেওয়া আছে। এখন তোমার কাছে জানতে চাই পানির সাপেক্ষে হীরকের প্রতিসরাঙ্ক কত। পানির সাপেক্ষে হীরকের প্রতিসরাঙ্ক কি? পানির সাপেক্ষে হীরকের প্রতিসরাঙ্ক ডাব্লিউ মিউ ডি, এটার ভ্যালু কত তোমার থেকে জানতে চাইছে। এখন তুমি কিভাবে সলভ করবে এটা, মাথা কাটাও। ফার্স্ট অফ অল ডাব্লিউ মিউ ডি এটার মান বের করতে কইছে। তাহলে এটার ফর্মুলাটাকে আমরা কি ফর্মুলা পড়েছি? এটার ফর্মুলা হচ্ছে মিউ ডি ডিভাইডেড বাই মিউ ডাব্লিউ, এটা। তো এখন আমার ইচ্ছা হলো, আমি কি করলাম, উপরে আর নিচে দুইটাকে আমরা একটা ইয়ে দ্বারা ভাগ করলাম, সেটা হচ্ছে মিউ জি। তাহলে মিউ ডি ডিভাইডেড বাই মিউ জি, নিচে আমরা মিউ ডাব্লিউ এটাকে মিউ জি দ্বারা ভাগ করলাম। তাহলে যে মিউ জি কাটাকাটি হয়ে আগের লাইনে চলে আসছে। তো এটা আমরা করতে পারি। তো এখন উপরে যেটা আমাদের উপকার হলো, এটা কি বলতো, মিউ ডি ডিভাইডেড বাই মিউ জি, এটা হচ্ছে জি এর সাপেক্ষে ডি এর প্রতিসরাঙ্ক। তাহলে জি মিউ ডি, এটা আমরা বলতে পারি। ডিভাইডেড বাই এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে জি এর সাপেক্ষে ডাব্লিউ এর প্রতিসরাঙ্ক। তাহলে এটাকে আমরা বলতে পারি জি মিউ ডাব্লিউ, জি মিউ ডাব্লিউ। তো এখানে তাহলে জি মিউ ডি মানে গ্লিসারিনের সাপেক্ষে হীরকের প্রতিসরাঙ্ক, এটা কত দেওয়া আছে? জি মিউ ডি এর ভ্যালু দেওয়া আছে, দেখো 1.65, 1.65। আর এখানে গ্লিসারিনের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক, এটা কত দেওয়া আছে? তোমার পানির সাপেক্ষে গ্লিসারিনের দেওয়া আছে, গ্লিসারিনের সাপেক্ষে পানির দেওয়া নেই। তার মানে এটাকে আমরা কি বলতে পারি, যেহেতু এটা পানির সাপেক্ষে গ্লিসারিনের প্রতিসরাঙ্ক 1.1, তাহলে আমরা বলতে পারি গ্লিসারিনের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত? 1 ডিভাইডেড বাই 1.1। তার মানে আমাদের আলটিমেটলি যেটা আসছে 1.65 গুণন 1.1। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? জাস্ট ক্যালকুলেটরে চাপ দাও, 1.65 ইন্টু 1.1, 1.65 ইন্টু 1.1। তাহলে এখানে আসছে 1.82, 1.82। তাইলে আমাদের যেটা চাইছে পানির সাপেক্ষে হীরকের প্রতিসরাঙ্ক, সেটা কত? 1.82। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার 1.82। বুঝতে পারছো? কারো কোনো প্রবলেম আছে? আশা করি বুঝতে পারছো।
আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। তো দেখো এখানে বলা আছে কাচের প্রতিসরাঙ্ক 1.45, এটাও সাস্ট বি ইউনিট 10-11 সেশনে আসা কোশ্চেন। কাচের প্রতিসরাঙ্ক 1.45 হলে কাচের ভেতর দিয়ে আলোর গতিবেগ কত? আলোর গতিবেগ কত? কাচের প্রতিসরাঙ্ক 1.45, মানে কাচের প্রতিসরাঙ্ক মিউ জি এর ভ্যালু দিয়েছে, এটা হচ্ছে কি মিউ জি এর ভ্যালু 1.45। তাহলে তোমার কাচের ভেতর দিয়ে গতিবেগ কত? সিজি এর ভ্যালু কত? এখন আমরা যদি শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্কের কথা চিন্তা করি, মিউ 0, শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে 1, আর শূন্য মাধ্যমে আলোর বেগ c0, এটা কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা জানি আমরা শূন্য মাধ্যমে আলোর বেগ। তো এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। তো এখন আমরা যদি এই সম্পর্কটা নিয়ে আসতে চাই যে মিউ জি, আমরা এটা জানি, আমরা এখন মানে প্রথমে কনসেপ্টে পড়েছি, এটা হচ্ছে এ মিউ বি, এটা ইকুয়ালস টু কি? এ মিউ বি ইকুয়ালস টু মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। আর এ মিউ বি এটা ইকুয়ালস টু, আরও আমরা কি লিখতে পারি? সেটা লিখতে পারি হচ্ছে সি এ ডিভাইডেড বাই সি বি, এটা আমরা লিখতে পারি। তো এই অনুযায়ী আমরা দেখো কি লিখতে পারি, 0 মিউ জি, মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে আমরা লিখতে পারি কি? মিউ জি ডিভাইডেড বাই মিউ 0, এটা লিখতে পারি। আবার এটাও লিখতে পারি শূন্য মাধ্যমের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক, এটাকে আমরা এভাবে লিখতে পারি c0 ডিভাইডেড বাই সিজি, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই গ্লাসে আলোর বেগ। তাহলে এই দুইটা সেম জিনিস, 0 মিউ জি ইকুয়ালস টু লিখতে পারছি। তাহলে এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি? এই দুইটা থেকে আমরা লিখতে পারি মিউ জি ডিভাইডেড বাই মিউ নট ইকুয়ালস টু সি নট ডিভাইডেড বাই সিজি। এখন আমাদের সিজি কত সেটা জানতে চাইছে, মানে কাচের ভেতরে আলোর গতিবেগ কত। তাহলে সিজি এটা ইকুয়ালস টু আমরা বলতে পারি কি? মিউ নট ইন্টু সি নট ডিভাইডেড বাই মিউ জি। তাহলে মিউ নট এর ভ্যালু কত? মিউ নট মানে হচ্ছে শূন্য মাধ্যমে প্রতিসরাঙ্ক বা বায়ু মাধ্যমে সি 3 × 10⁸ ডিভাইডেড বাই জি, জি এর ভ্যালু সি মিউ জি, মিউ জি এর ভ্যালু কত? মিউ জি হচ্ছে গ্লাসের প্রতিসরাঙ্ক, কাচের প্রতিসরাঙ্ক, তাহলে 1.45। তাহলে এটা ক্যালকুলেশন করো, 3 × 10⁸ কে যদি 1.45 দ্বারা ভাগ দাও, 3 × 10⁸, 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.45, তাহলে অ্যান্সার আসে 2.06 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। দেখছো কাচের ভিতর কিন্তু আলোর বেগ কম, কারণ কি? কাচ বেশি ঘন, তার মানে ঘন মাধ্যমে আলোর বেগ কমে যায়। তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে খ নম্বর 2.07 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? কারো কোনো প্রবলেম আছে? আশা করছি কারো কোনো প্রবলেম নাই। তো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি। আমাদের নেক্সট টপিক হচ্ছে সংকট কোণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো সংকট কোণ বলতে কি বোঝাচ্ছে? সংকট কোণ বলতে বোঝাচ্ছে, দেখো আমরা আগে বলেছি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি আলো আপতিত হয় তাহলে আলো অভিলম্বের দিকে বেঁকে যায়, কিন্তু ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যদি আপতিত হয় তাহলে আলো অভিলম্ব থেকে বেঁকে দূরে সরে যায়। তো ধরো এখানে আমরা এই যে ওয়াটার এটা হচ্ছে ওয়াটার, এটা ঘন মাধ্যম, এয়ার এটা হচ্ছে হালকা মাধ্যম। তো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো যখন আপতিত করেছি, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো যখন আপতিত করেছি, তখন প্রতিসৃত রশ্মিটা যদি এমন হয় যে এই যে এটা কি হবে দেখো তো, এটা হচ্ছে অভিলম্ব থেকে বেঁকে চলে যাবে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যদি আলো আপতিত হয়। এখন এমন ভাবে বেঁকে গেছে যে এটা এই অভিলম্ব থেকে 90 ডিগ্রি কোণে বেঁকে গেছে, ঠিক আছে? প্রতিসরণ কোণ অভিলম্ব থেকে কত ডিগ্রি কোণে বেঁকে গেছে? 90 ডিগ্রি। তাহলে যে কোণে আলোটা আপতিত হয়েছিল সেটা হচ্ছে সংকট কোণ, মানে এটা হচ্ছে থিটা সি। থিটা সি এই কোণের কারণে প্রতিসৃত রশ্মিটা, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? এটা প্রতিফলিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি না, এটা প্রতিফলিত রশ্মি। তো যে কোণে আপতনের কারণে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো যখন যায়, তখন যে কোণে আপতনের কারণে প্রতিসৃত রশ্মিটার প্রতিসরণ কোণ হয় কত? 90 ডিগ্রি। ওই আপতন কোণকে সংকট কোণ বলে, মানে থিটা সি এটা হচ্ছে কি? সংকট কোণ।
থিটা সিটাই হচ্ছে কি সংকট কোণ। এখন ধরো থিটা সি থেকে বেশি কোণে যদি আলো আপতিত হয় তাহলে কি হবে, থিটা সি থেকে বেশি কোণে আপতিত হলে এই যে তোমার প্রতিসৃত রশ্মিটা অভিলম্ব থেকে আরো বেঁকে যাবে। তার মানে দেখো প্রতিসৃত রশ্মিটা ধরো এই মাধ্যমে চলে আসলো, যে মাধ্যম থেকে গিয়েছিল সেই মাধ্যমে চলে আসলো, মানে আরো যদি তোমার অভিলম্ব থেকে বেঁকে আসে তাহলে যে মাধ্যমে ছিল সেই মাধ্যমে বেঁকে চলে আসলো না। তার মানে দেখো কি হচ্ছে এখানে, এখানে কোনো প্রতিসৃত রশ্মি পাচ্ছি না, যে মাধ্যম থেকে আলো গিয়েছিল সেই মাধ্যমে বেঁকে চলে আসছে। এই ঘটনাটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তার মানে এখানে আমরা এমন কোন একটা আলো আপতিত করেছি, সেটা আমরা ধরছি থিটা ড্যাশ। তো এখানে থিটা ড্যাশ এটা ইজ গ্রেটার দেন থিটা সি। তার মানে সংকট কোণের থেকে বেশি কোণে যদি আলো আপতিত করি তাহলে সেটার কোনো প্রতিসৃত রশ্মি পাওয়া যায় না, যে মাধ্যম থেকে আমরা আলো আপতিত করেছি, মানে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো যাওয়া লাগবে। যে মাধ্যম থেকে আলো আপতিত করেছি সেই মাধ্যমে আলোটা বেঁকে চলে আসে, তাহলে কোনো প্রতিসৃত রশ্মি পাচ্ছি না। তো এখানে জাস্ট প্রতিফলন হচ্ছে, কোনো প্রতিসৃত রশ্মি পাচ্ছে না। তো এই ঘটনাটিকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতে সেই প্রতিফলনকে বোঝায় যেখানে আলো একটি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে গিয়ে নির্দিষ্ট কোণের বেশি কোণে, নির্দিষ্ট কোণটাকে বলছি আমরা সংকট কোণ, নির্দিষ্ট কোণের থেকে বেশি কোণে, মানে সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হলে সম্পূর্ণভাবে ঘন মাধ্যমে প্রতিফলিত হয়, অপর মাধ্যমে কোনো আলো প্রবেশ করে না। এই ঘটনাটাই কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো আমরা এখানে প্রতিসরণকের সাথে সংকট কোণের একটা সম্পর্ক দেখব। তো এই মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম, আমরা ধরছি এই মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম। এই মাধ্যম থেকে আলো হালকা মাধ্যমে যাচ্ছে এবং এমন কোণে আমরা আপতিত করছি যে তোমার এটা একেবারে অভিলম্বের সাথে 90 ডিগ্রি কোণে প্রতিসৃত হয়েছে, মানে প্রতিসরণ কোণটা আমরা কত পেয়েছি 90 ডিগ্রি। এই যে এই কোণটা আপতিত হলো, ধর ভালো হয় নাই, এই কোণটা আপতিত হলো কত কোণে, ধরছি থিটা সি কোণে, ঠিক আছে। থিটা সি কোণে আপতিত হওয়ার পর এটা একেবারে প্রতিসৃত হয়েছে এই বরাবর প্রতিসৃত হয়েছে। তার মানে এখানে যে তোমার প্রতিসৃত রশ্মির অবিলম্বের সাথে উৎপন্ন কোণ কত 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা বলছি কি এখানে থিটা সিটা হচ্ছে সংকট কোণ, থিটা সিটা সংকট কোণ। এখন এই মাধ্যম যেটা আছে এটা ঘন মাধ্যম আর এটা হচ্ছে হালকা মাধ্যম। তো এই মাধ্যমটা কি, এটা মিউ হালকা আর এটা আমরা বলছি মিউ ঘন মাধ্যম। তো এখন আমরা এখানে কি বলতে পারি, আমরা এখানে বলতে পারি সাইন থিটা সি এটাকে আমরা এখানে আমরা বলতে পারি সাইন থিটা সি ডিভাইডেড বাই সাইন আর, মানে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ এর অনুপাত এটা কি কিসের সমান হবে, এটা তোমার হবে ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতিসরণকের সমান হবে, মানে ঘন মিউ হালকা এর সমান হবে, তাই কিনা। তো এখন সাইন থিটা সি ডিভাইডেড বাই সাইন আর, আর এর ভ্যালু কত 90 ডিগ্রি। তাহলে ঘন মাধ্যমের সঙ্গে হালকা মাধ্যমের প্রতিসরণ এটাকে আমরা কি বলতে পারি মিউ হালকা ডিভাইডেড বাই কি মিউ ঘন, এটা আমরা বলতে পারি। তাহলে সাইন থিটা সি সাইন 90 ডিগ্রি ভ্যালু কত 1, তাহলে এই পাশে শুধুমাত্র থাকছে সাইন থিটা সি। তাহলে সাইন থিটা সি এটা ইকুয়ালস টু কি মিউ হালকা ডিভাইডেড বাই মিউ ঘন। তার মানে তোমাকে যদি সংকট কোণ বের করার কোনো ম্যাথ দেয় তাহলে এই ফর্মুলাটা জাস্ট ইউজ করলেই তুমি সংকট কোণ বের করতে পারবে। সংকট কোণ হচ্ছে থিটা সি, এটা হচ্ছে সাইন থিটা সি ইকুয়ালস টু মিউ হালকা ডিভাইডেড বাই মিউ ঘন, মানে হালকা মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই ভ্যালুটাকে যদি আমরা সাইন ইনভার্স করি তাহলে যে ভ্যালুটা পাবো কোণের মান যেটা পাবো সেটাই হচ্ছে সংকট কোণের মান। তো আমরা এই রিলেটেড প্রবলেম দেখব। এই রিলেটেড প্রবলেম দেখো জাস্ট 17-18 সেশন আসছিল এবং 16-17 সেশন আসছিল। এই রিলেটেড এটা এসএসবি ইউনিট 11-12 সেশনে আসছিল, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইনফরমেশন টাইপ কোশ্চেন। দেখো থিওরিটিক্যাল কোশ্চেন কিন্তু ভালোই আসে। এখানে কি বলেছে, অপটিক্যাল ফাইবার কি নীতি
মেনে চল। অপটিক্যাল ফাইবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই নীতি মেনে চল। অপটিক্যাল ফাইবার কাচের তৈরি। এখন এর ভেতর দিয়ে যখন মানে সংকেত পাঠানো হয় তখন সেটা মানে লাইট আকারে সংকেত পাঠানো হয়, সেটা সবসময় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এই যে মানে এটা হচ্ছে যে মাধ্যম, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে যাচ্ছে, এই মাধ্যমে আপতিত হয়ে এই মাধ্যমে আবার ফিরে আসে, এই মাধ্যমে আপতিত হয়ে এই মাধ্যমে ফিরে আসে, এইভাবে একটা সংকেত সামনের দিকে যেতে থাকে। তাহলে এখানে কিসের কি হচ্ছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে, মানে এখানে প্রতিসৃত রশ্মি আমরা পাচ্ছি না, সবসময় কি প্রতিফলিত রশ্মি পাচ্ছি, কোনো প্রতিসৃত রশ্মি পাচ্ছি না। তো এই যে অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই নীতিতে কাজ করে। আশা করি বুঝতে পারছো। এখানে আমাদের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েছে, এখানে বলেছে কাচের সংকট কোণ হচ্ছে 41.8 ডিগ্রি, পানিতে ডোবানো অবস্থায় কাচের সংকট কোণ কত হবে? পানির প্রতিসরাঙ্ক 1.33। এখানে আমাদের কি কি ইনফরমেশন দিয়েছে, আমাদের এখানে ইনফরমেশন দিয়েছে কাচের সংকট কোণ, এটা কি বায়ুতে, বায়ুতে বায়ুতে কাচের সংকট কোণ থিটা সি, এটার ভ্যালু দিয়েছে কত, 41.8 ডিগ্রি। আমি তোমাকে জানতে চেয়েছে কাচে কাচে সরি সরি পানির ভিতর কাচের সংকট কোণ, পানিতে মানে বায়ু মাধ্যমে কাচের সংকট কোণ, মানে কাচ থেকে বায়ুতে যখন যায় তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে 41.8 ডিগ্রি এই কোণে আপতিত হতে হয়, মানে 90 ডিগ্রি কোণে, যেটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলছি, 90 ডিগ্রি কোণে প্রতিসৃত হতে বায়ু মাধ্যমে, ধরো এটা হচ্ছে একটা মাধ্যম, এটা বায়ু মাধ্যম, আর এটা হচ্ছে তোমার কাচ মাধ্যম। তো এখান থেকে এখানে আপতিত হয়ে এই যে 90 ডিগ্রি কোণ অ্যাঙ্গেলে তোমার প্রতিসৃত হতে কত কোণ আপতিত, 41.8 ডিগ্রি কোণ। এখন এই পুরো সিস্টেমটাকে যদি পানিতে নেওয়া হয় তাহলে কি হচ্ছে বলতো, তাহলে কাচ থেকে প্রতিসৃত হয়ে পানিতে যাচ্ছে, তাহলে কাচ থেকে প্রতিসৃত হয়ে পানিতে যেতে হলে সংকট কোণ কত হবে, মানে সেক্ষেত্রে এই যে তোমার 90 ডিগ্রি কোণে প্রতিসৃত হতে হলে সংকট কোণ কত হবে। তো বায়ুতে সংকট কোণ এর মান দিচ্ছে 41.8, পানিতে সংকট কোণ, পানিতে সংকট কোণ থিটা ড্যাশ সি, এটা ধরছি পানিতে সংকট কোণ থিটা ড্যাশ সি, এটার ভ্যালু কত আমাদের থেকে জানতে চাইছে। তো পানিতে সংকট কোণ থিটা ড্যাশ সি, এটা যদি আমরা বের করতে চাই আমাদের কি লাগবে দেখো তো, আমরা জানি সাইন থিটা সি এটা ইকুয়ালস টু মিউ হালকা ডিভাইডেড বাই মিউ ঘন, এটা জানি। সাইন থিটা ড্যাশ সি মানে আমাদের থিটা ড্যাশ সি বের করতে হলে হালকা মাধ্যম আর ঘন মাধ্যমে দুই মাধ্যমে প্রতিসরাঙ্ক লাগবে। তো এখানে সাইন থিটা ড্যাশ সি মানে পানিতে সংকট কোণ থিটা ড্যাশ সি, এটা বের করতে হালকা মাধ্যম, এখানে কি বলতো, হালকা মাধ্যম হচ্ছে পানি মানে ওয়াটার, মিউ ডাব্লিউ, আর ঘন মাধ্যম হচ্ছে মিউ গ্লাস। তোমার এখানে পানির প্রতিসরাঙ্ক মিউ ডাব্লিউ এটা দিয়ে দিয়েছে, মিউ ডাব্লিউ এর ভ্যালু কত, 1.33। তার এখন আমাদের শুধুমাত্র লাগবে কাচের প্রতিসরাঙ্ক কত, কাচের প্রতিসরাঙ্ক কিন্তু দেয় নেই, কিন্তু এটা বের করার জন্য আমাদের একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে বায়ুতে কাচের সংকট কোণ থিটা সি ইকুয়ালস টু 41.8 ডিগ্রি। তাহলে এখানে আমরা বলতে পারি কি, এখানে আমরা বলতে পারি দেখো সাইন থিটা সি এটা ইকুয়ালস টু হালকা মাধ্যম, এখানে কি হালকা মাধ্যম হচ্ছে বায়ু, আর ঘন মাধ্যম কি, ঘন মাধ্যম গ্লাস, বায়ুতে কাচের সংকট কোণের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা যদি কাচের যে প্রতিসরাঙ্ক সেটা বের করতে চাই তাহলে সাইন থিটা সি ইন্টু মিউ নট, তাহলে এখানে সাইন থিটা সি, থিটা সি এর ভ্যালু দিয়েছে কত, 41.8, মিউ নট, মিউ নটের ভ্যালু হচ্ছে 1, মানে বায়ুতে প্রতিসরাঙ্ক মিউ নট। তাহলে এখানে আমরা এটা যদি ক্যালকুলেশন করি সাইন 41.8 গুণন 1, এখানে আমরা পাচ্ছি এটা কম আসছে কেন, এদের ফর্মুলা কি ঠিক আছে?
ঠিক আছে, এখানে আমাদের যে প্রতিসরাঙ্কটা আসছে গ্লাসের প্রতিসরাঙ্ক, সেটা আসছে 0.66। তাহলে এখানে আমরা যে সাইন থিটা ড্যাশ সি এগুলো বের করতে চাই, সাইন থিটা ড্যাশ সি, তাহলে মিউ ডাব্লিউ কত 1.33, আর মিউ জি এর ভ্যালু হচ্ছে 0.66। তাহলে 1.33 ডিভাইডেড বাই 0.66 এটা আসছে 2.01। তাহলে সাইন ইনভার্স অ্যান্সার। এটা তো ইরর চলে আসবে, এখানে আমাদের কোথাও ভুল আসছে। সাইন 41.8, সাইন 41.8 এর ভ্যালু 0.66। ও সরি সরি সরি, এখানে আমি একটা ভুল করছি। দেখো কোথায় ভুল করছি এটা। দেখো তোমরা ম্যাথ করতে গিয়ে সকল ভুল করতে পারো। এখানে দেখো আমরা মানে সিম্পল একটা ক্যালকুলেশন মিস্টেক করছি। মিউ জি যদি আমরা এর পাশে নিয়ে আসি, তাহলে এখানে কি হচ্ছে মিউ নট, এখানে হচ্ছে মিউ নট ডিভাইডেড বাই সাইন থিটা সি। মিউ নটের সাথে আমরা গুণ দিয়ে দিয়েছিলাম সাইন থিটা সি কে, সেই কারণে ভুল হয়েছিল। তাহলে মিউ নট ডিভাইডেড বাই সাইন থিটা সি এইটা। তাহলে মিউ নট এর ভ্যালু হচ্ছে 1, সাইন থিটা সি, সাইন থিটা সি এর ভ্যালু হচ্ছে 41.8 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, 1 ডিভাইডেড বাই 1.5, 1.5, অর্থাৎ কাচের প্রতিসরাঙ্ক পেলাম 1.5। তাহলে এখন আমাদের বের করতে হবে পানিতে সংকট কোণ কত, সাইন থিটা সি এর ভ্যালু। তাহলে এখানে মিউ ডাব্লিউ মানে পানিতে প্রতিসরাঙ্ক কত 1.33, আর গ্লাসে প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। তাহলে থিটা সি, থিটা ড্যাশ সি এটা ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি, সাইন ইনভার্স 1.33 ডিভাইডেড বাই 1.5। তাহলে এখানে অ্যান্সার কত আসে, অ্যান্সার আসে সাইন ইনভার্স 1.33 ডিভাইডেড বাই 1.5। তাহলে এখানে অ্যান্সার আসে 62.45 ডিগ্রি। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 62, ও নাম্বার অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? কারো কোনো প্রবলেম আছে? এখানে অ্যান্সার আসে 62.45। অলরাইট, আশা করি কারো কোনো প্রবলেম নাই। তো আমরা এগিয়ে যাই সামনের দিকে। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে প্রিজমে আলোর প্রতিসরণ। তো প্রিজম দেখতে আসলে এরকম, ঠিক আছে? প্রিজম হচ্ছে দুইটা হেলানো তল দ্বারা আবদ্ধ, দুইটা হেলানো তল, দেখো এটা একটা হেলানো তল, এই পাশে একটা হেলানো তল, দুইটা হেলানো তল দ্বারা আবদ্ধ একটা সিস্টেম, এটা হচ্ছে প্রিজম। তো আমরা মানে এখানে সূত্রটা নিয়ে আসার সুবিধার্থে আমরা প্রিজমটাকে এইভাবে এক্সপ্লেন করছি, ঠিক আছে? একটা ত্রিভুজের ন্যায় এক্সপ্লেন করছি। তো আমরা এখানে অনেক থিওরি আছে পড়ার, আমরা থিওরি অত পড়বো না, আমরা জাস্ট এখান থেকে যে সূত্রগুলো বের হয়েছে সেই সূত্রগুলো বুঝে বুঝে একটু মেমোরাইজ করব, ঠিক আছে? এইখানে যে এই কোণটা, এই কোণটাকে প্রকাশ করা হয় এ দ্বারা, এই কোণটাকে বলা হয় প্রিজম কোণ। এটাকে কি বলা হয়, প্রিজম কোণ। তাহলে এ এর পরিচয় কি, এ এর পরিচয় হচ্ছে এটা হচ্ছে কি প্রিজম কোণ, প্রিজম কোণ। এখন কোন একটা আলো প্রিজমে আপতিত হলো, ধরো একটা আলো এভাবে প্রিজমে আপতিত হলো, তাহলে এখানে আপতন কোণ হচ্ছে I1। তাহলে এখানে কি হবে, এটা এটা হচ্ছে অভিলম্ব। এখন প্রিজমের যে তোমার প্রতিসরাঙ্ক, প্রিজমের যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে মিউ। মিউ কি, প্রিজমের ভেতরের প্রতিসরাঙ্ক, মিউটা হচ্ছে প্রিজমের প্রতিসরাঙ্ক। মিউ এটা প্রিজমের প্রতিসরাঙ্ক।
অলরাইট। তো এখানে যখন আপতিত হয়েছে, যেহেতু তোমার মিউ এটা হচ্ছে এখানে হালকা মাধ্যম, বায়ু মাধ্যম থেকে আলো প্রতিসৃত হচ্ছে ঘন মাধ্যমে, তাহলে অভিলম্বের দিকে বেঁকে যাবে। তার মানে রশ্মিটা এরকম ভাবে বেঁকে গেল। তাহলে যে কোণে প্রতিসৃত হলো সেই কোণটার মান দিয়ে আমরা ধরো আর ওয়ান কোণে প্রতিসৃত হলো। তাহলে এটা যে কোণে আপতিত হবে, এটার উপর এটা যে কোণে আপতিত হবে, এখানে এখানে আমরা একটা অভিলম্ব নিয়ে আসি, এটা হচ্ছে এই তলের অভিলম্ব। তো এখানে যে কোণ আপতিত হবে সেটা হচ্ছে আর2 আর আর1, মানে এই কোণের সমানই। তাহলে এখানে দেখো ঘন মাধ্যম থেকে এবার হালকা মাধ্যমে বের হচ্ছে। এখন ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে বের হয় তখন আলো অভিলম্ব থেকে দূরে সরে যায়, তার মানে এবার প্রতিসৃত হচ্ছে এই কোণে, এই কোণে প্রতিসৃত হচ্ছে। তো এখানে আমরা প্রতিসরণ কোণ এটাকে আমরা প্রকাশ করছি I2 দ্বারা। তো এখন দেখো একটা বিচ্যুতি ঘটেছে এখানে, আলোটা আলোটা এখানে আপতিত হয়েছিল, তার মানে আলোটা যাওয়ার কথা ছিল কোন দিকে, এই এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আলোটা গিয়েছে কোন বরাবর, এই বরাবর গিয়েছে। তার মানে এখানে একটা বিচ্যুতি ঘটেছে, এখানে একটা বিচ্যুতি ঘটেছে। তো এই বিচ্যুতির পরিমাণটা আমরা ধরছি ডেল। ঠিক আছে, এটা হচ্ছে এই পরিমাণ কোণের বিচ্যুতি ঘটেছে। প্রিজমের ভেতর দিয়ে যখন আলোটা গিয়েছে তখন যার কথা এভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রিজমের ভেতর দিয়ে যাওয়ার কারণে আলোটা বেঁকে এই বরাবর গেছে। তো এখানে যে বিচ্যুতি ঘটেছে সেটা হচ্ছে ডেল। ডেলটা কি? ডেলটা হচ্ছে বিচ্যুতি, মানে আলো কত কোণে এখানে বেঁকে গেছে সেটা দেখা, সেটার পরিমাণ, সেটা হচ্ছে ডেল। ডেলকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? বিচ্যুতি। এই ডেলকে আমরা কি বলছি? বিচ্যুতি। বিচ্যুতিকে আমরা ডেল দ্বারা প্রকাশ করছি। তো এই যে বিচ্যুতি ডেল, এর পরিমাণ হচ্ছে I1 আপতন কোণ এবং যে কোণে প্রতিষ্ঠিত হয়েছে সেটার যোগফল মাইনাস এই প্রিজম কোণ এ। কোথা থেকে আসছে জিজ্ঞেস করে না ভাইয়েরা আমার, ঠিক আছে? এগুলো অনেক প্রতিপাদন করে আসে, আমাদের অত কিছু করার এখন সময় নেই, আমাদের জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে এন্ড সূত্রগুলো মেমোরাইজ করতে হবে। দেন এখানে যে তোমার প্রিজমের প্রতিসারাঙ্ক আছে মিউ, এটার সাথে তোমার বিচ্যুতির একটা সম্পর্ক আছে, যেটা হচ্ছে মিউ, এটা ইকুয়ালস টু সাইন বিচ্যুতি ডেল প্লাস এ, এটা কি প্রিজম কোণ, ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন এ ডিভাইডেড বাই 2 ইন্টু কজ I1 মাইনাস I2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই কজ R1 মাইনাস R2 ডিভাইডেড বাই 2। এটা কি? এটা হচ্ছে প্রিজমের বিচ্যুতি মিউ, এর সাথে তোমার প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ, এর সাথে বিচ্যুতি এর সম্পর্ক। বিচ্যুতি কোথায় আছে? এই যে এখানে। তো এখন বিচ্যুতি ন্যূনতম হওয়ার শর্ত আছে একটা, মানে একটা আলো যখন প্রিজমে আপতিত হয়েছে তখন কখন বিচ্যুতি ন্যূনতম হবে? তো ন্যূনতম বিচ্যুতির জন্য যে শর্তটা সেটা হচ্ছে I1 আর I2 এই দুটো সমান হতে হবে এবং R1 আর R2 এই দুটাও সমান হতে হবে। এখন I1 আর I2 যদি সমান বসাবো এখানে, তাহলে এখানে cos 0 ডিগ্রি আসছে, cos 0 ডিগ্রি মান কত? 1। R1 আর R2 দুইটা যদি সমান বসাও তাহলে এখানে cos 0 ডিগ্রি আসছে, এর মান কত? 1। তাহলে 1 ডিভাইডেড বাই 1 আসে কত? 1। তাহলে ন্যূনতম বিচ্যুতির জন্য ন্যূনতম বিচ্যুতি এটাকে প্রকাশ করা হয় ডেল এম দ্বারা। এটা কি? ন্যূনতম বিচ্যুতি। তো ন্যূনতম বিচ্যুতি ডেল এম এর জন্য এখানে আমরা কি পাবো? এই যে এই পুরো অংশটুকুর ভ্যালু কত পাচ্ছি? পুরো অংশটুকুর ভ্যালু পাচ্ছি আমরা 1। তাহলে ন্যূনতম বিচ্যুতির জন্য আমরা এইটুকু অংশকে আমরা কি বলতে পারি? 1 বলতে পারি। তাহলে এখানে ডেল এম ন্যূনতম বিচ্যুতি ডেল এম দ্বারা প্রকাশ করছি প্লাস এ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন এ ডিভাইডেড বাই 2। তাহলে এটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতির জন্য ফর্মুলা। এটা ন্যূনতম বিচ্যুতির সাথে প্রিজমের প্রতিসরাঙ্কের সম্পর্ক। বুঝতে পারছো? কারো কোনো প্রবলেম আছে? ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই
সাইন এ ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতির জন্য ফর্মুলা। এটা ন্যূনতম বিচ্যুতির সাথে হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। আমরা এটা তাহলে কি পেলাম? প্রিজম সংক্রান্ত 3টা সূত্র পেলাম। এই 3টা সূত্র যদি আমরা মাথায় রাখি তাহলে প্রিজম সংক্রান্ত সকল ম্যাথ পারবো। তো আমরা এগিয়ে যাই নেক্সট টপিকে। তো এই রিলেটেড আমরা ম্যাথ প্রবলেম সলভ করে দেখো, একটা ম্যাথ, এটা সাস্ট বি ইউনিট 16-17 সেশন আসছিল। এটা কিন্তু কুয়েটে 13-14 সেশন এবং কুয়েটে 17-18 সেশন। রিপিটেড কোশ্চেন, এগুলো সেম কোশ্চেন রিপিটেড ভ্যালু সহ। তো এখানে বলেছে প্রিজমের প্রতিসরাঙ্ক কোণ হচ্ছে, প্রতিসরাঙ্ক কোণ না, এটা হচ্ছে প্রিজমের কোণ। প্রিজমের প্রতিসরাঙ্ক কোণ দ্বারা বোঝাচ্ছে যে এই কোণটা 60 ডিগ্রি। উপাদানের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.48, মানে প্রিজমের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.48 আর প্রিজম কোণের ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। ন্যূনতম বিচ্যুতি কত, মানে ডেল এম এর ভ্যালু কত। এখন আমরা এইমাত্রই ন্যূনতম বিচ্যুতির যে ফর্মুলাটা সেটা পড়লাম, সেটা হচ্ছে মিউ এর সাথে সম্পর্ক হচ্ছে মিউ ইকুয়ালস টু সাইন ডেল্টা এম প্লাস এ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন a ডিভাইডেড বাই 2। দেখো সবকিছুর ভ্যালুই আছে, এখানে বসে জাস্ট কি করবা তোমরা, ক্যালকুলেশন করে ডেল এম এর ভ্যালুটা বের করবা। ঠিক আছে, ডেল এম এর ভ্যালুটা বের করে তুমি যত পাবা সেটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো তোমাদের কাছে, খুবই সিম্পল ম্যাথ। এটা ক্যালকুলেটর যদি থাকে তোমাদের কাছে, সাস্টে তো অবশ্যই ক্যালকুলেটর দিয়ে দেয়, সো এটা মেলানো খুবই ইজি। এখানে এ এর ভ্যালু কত 60 ডিগ্রি, মিউ এর ভ্যালু কত 1.48। সো ক্যালকুলেশন করে তোমার কি বের করতে হবে, ডেল এম এর ভ্যালুটা বের করতে হবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক, এটুকু নিজে নিজে সলভ করবা। অলরাইট, আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে গোলীয় তলে আলোর প্রতিসরণ। কি? গোলীয় তলে আলোর প্রতিসরণ। অলরাইট, তোমরা কি ক্লাস করছো? মনোযোগ আছে কারো? অলরাইট, গোলীয় তলে আলোর প্রতিসরণ মানে এটা হচ্ছে কোন একটা গোলকের একটা তল, সেটাকে কেটে এনে এটা এখানে রাখা হয়েছে। তো এই তলটা হচ্ছে কি অবতল, এই তলটা অবতল, মানে এই পাশে যদি আলো পড়ে তাহলে এই তলটাকে কি বলা হচ্ছে, অবতল তল। আর এই যে এই পাশে যদি আলো পড়ে তাহলে আমরা বলছি উত্তল তলে আলো পড়ছে। ঠিক আছে, তো অবতল তলে আলোর প্রতিসরণ কেমন ভাবে হয় সেটা আমরা একটু দেখব। তো এই হচ্ছে একটা তল, এই তলের এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে সি, এটাকে বলা হচ্ছে কি বক্রতার কেন্দ্র। সি কে কি দ্বারা প্রকাশ করা হয়, সিটাকে কি বলা হয়, সিকে বলা হয় বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র কি, মানে বক্রতার কেন্দ্র বলতে বোঝাচ্ছে যে এই যে তোমার ইয়াটা গোলীয় তলটা, যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধটাই হচ্ছে বক্রতার কেন্দ্র। মানে এই যে এই তোমার গোলীয় তলটা, সেটা এই পরিমাণ আর ব্যাসার্ধের একটা গোলকের অংশ ছিল, সেটা বোঝাচ্ছে বক্রতার কেন্দ্র। তো এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করছি বক্রতার কেন্দ্রকে। এবং ধরো আমরা এইখানে রাখছি বস্তু, এখানে রাখছি বস্তু, ও বিন্দুতে বস্তু রাখছি, এটা হচ্ছে বস্তু, এখানে রাখছি। তখন তাহলে কি হবে, এই বস্তুটার আলো এখানে গিয়ে আপতিত হবে, বস্তুটার আলো এখানে গিয়ে আপতিত হলো, বস্তুটার আলো এখান থেকে আপতিত হলো। আপতিত হওয়ার পর যাওয়ার কথা কি দিয়ে, সোজা যাওয়ার কথা, কিন্তু এখানে সোজা যায় না। এখানে কি ঘটনা ঘটে, এখানে প্রতিসৃত হবার সময় হালকা বেঁকে চলে যায়, হালকা বেঁকে চলে যায়। তো এখানে আমাদের যে মাধ্যমটা, এই পাশে যে মাধ্যমটা, সেটা আমরা প্রকাশ করছি μ2 দ্বারা, μ1 দ্বারা, আর এটাকে প্রকাশ করছি μ2 দ্বারা। তো μ2 ইজ গ্রেটার দেন μ1, তাহলে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ হচ্ছে, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ হচ্ছে। তো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন প্রতিসরণ হয় তখন কি হবে, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ হলে এটা কি অবিলম্ব থেকে বেঁকে চলে যায়, তার মানে এটা এদিকে চলে যাচ্ছে। এত ইয়ে করে না দিই, এ বরাবর চলে গেল। ঠিক আছে, তো এখন যে বরাবর গেছে সেটাকে যদি আমরা পেছনে বর্ধিত করি, এভাবে বর্ধিত করি, তাহলে আমরা দেখব এটা এ একটা বিন্দু,
একটা বিন্দু আই বিন্দুতে এসে মিলিত হলো, এই বিন্দুটার নাম দিলাম আমরা আই। তো এইখানে গঠিত হবে কি বিম্ব, এখানে গঠিত হবে বিম্ব। তো এইখানে গোলীয় তলের আলোর প্রতিসরণের মেকানিজমটা হচ্ছে এরকম। তো এখান থেকে আমাদের যে জিনিসটা জানার বিষয় সেটা আমরা দেখি, সেটা হচ্ছে বস্তু, মানে গোলীয় তল থেকে বস্তুর দূরত্ব আমরা ধরছি ইউ, আর গোলীয় তল থেকে বিম্বের দূরত্ব সেটাকে আমরা ধরছি, গোলীয় তল থেকে বিম্বের দূরত্বকে আমরা ধরছি ভি, এটা হচ্ছে ভি। তো এইটা যদি হয় গোলীয় তল থেকে তোমার বস্তুর দূরত্ব হচ্ছে ইউ, আর গোলীয় তল থেকে বিম্বের দূরত্ব এটা যদি হয় ভি, এবং যে পাশে বস্তুটা আছে তার প্রতিসরণ হচ্ছে মিউ 1, আর যে পাশে বস্তুটা প্রতিসরিত হচ্ছে সেটার মিউ 2, এটা যদি হয়, এটা হচ্ছে ঘনমাধ্যম, তুমি ধরো এটা হচ্ছে ঘনমাধ্যম, আরেকটা মাধ্যম মিউ 2 প্রতিসরাঙ্ক যেহেতু বলেছি, তার মানে মনে করো এটা হচ্ছে আরেকটা মাধ্যম এবং এই মাধ্যমটাকে আমরা ধরেছি ঘন। এটা যদি হয় তাহলে এখানে আমাদের এই কয়টা প্যারামিটার ভিতর সম্পর্ক হচ্ছে মিউ 2 ডিভাইডেড বাই ভি, ভি কি, ভি হচ্ছে বিম্বের দূরত্ব, প্লাস মিউ 1 ডিভাইডেড বাই ইউ, ইউ কি, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, যত দূরত্বে বস্তুটা ছিল, ইকুয়ালস টু মিউ 2 মাইনাস মিউ 1 ডিভাইডেড বাই আর। আর কি, আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, আর কি, আর কি, আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, মানে এই যে এই ভ্যালুটা হচ্ছে আর, এই ভ্যালুটা আর বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার ব্যাসার্ধ, বস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব, এগুলোর ভিতর সম্পর্ক হচ্ছে এইটা গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে এইটা। তো এখানে আমি উত্তল তলে আলোর প্রতিসরণ এটা আবার আলাদাভাবে দেখাচ্ছি না, ঠিক আছে, দুইটার ক্ষেত্রেই তোমার যে ফর্মুলাটা আসবে সেটা সেম আসবে। তো উত্তল তলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে বিষয়টা কি হয় আমি একটু যদি দেখি, এখানে কি ধরো এখানে আছে বস্তু, এখানে আছে বস্তু, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র সি। তো এখান থেকে যখন এটা হচ্ছে মিউ 1 মাধ্যম, এটা হচ্ছে মিউ 2 মাধ্যম, তো এখানে আরেকটা মাধ্যম, আমরা মিউ 2 মাধ্যমটা কি আরেকটা মাধ্যম, মিউ 2 মাধ্যম আরেকটা মাধ্যম, একটা ঘন মাধ্যম আমরা তুলনা করছি। তো যখন উত্তল তলে বস্তুটা আপতিত হয়, বস্তু মানে উত্তল তলে বস্তুর আলো এখানে যখন আপতিত হয়, মানে এখান থেকে বস্তুটার আলো গিয়ে এখানে আপতিত হলো, তাহলে এটা যাওয়ার কথা কি দিয়ে, সোজা সোজা যাওয়ার কথা, কিন্তু এখানে প্রতিসৃত হওয়ার ফলে, এখানে যেহেতু মাধ্যম চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে প্রতিসৃত হওয়ার ফলে এটা যাচ্ছে এই বরাবর, এই বরাবর, এই বরাবর যাচ্ছে। অলরাইট, এত অনেক বেশি হয়ে গেছে, আমরা মিলাইতে পারবো না যদি এত বেশি পরিমাণে বাঁকা করি। তো এই বরাবর যাচ্ছে, তো এটাকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি, পেছন দিকে বর্ধিত করি, তাহলে আমরা আরেকটা বিন্দু পাই, সেটা হচ্ছে আই বিন্দু। তো এখানে বিম্ব তৈরি হচ্ছে আই বিন্দুতে, ঠিক আছে। তো এই যে তোমার বিভিন্ন তলের ক্ষেত্রে বিভিন্ন রকম, বিভিন্ন জায়গায় যদি বস্তু রাখি তাহলে বিভিন্ন রকম বিম্ব তৈরি হয়, এটা আমরা দেখবো পরে, ঠিক আছে। আপাতত আমরা এখানে বেসিক দেখছি, ঠিক আছে। তো এখানে দেখলাম আমরা অবতল তলে আলোর প্রতিসরণ, এবং এখানে দেখছি আমরা উত্তল তলে আলোর প্রতিসরণ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো আমাদের যে ফর্মুলাটা ছিল ওই পাশে, এইখানেও সেম ফর্মুলাটা খাটবে। তো এখানে আমাদের যে বক্রতার ব্যাসার্ধ সেটাকে কি দ্বারা প্রকাশ করছি, আর দ্বারা। বস্তুর দূরত্ব এটাকে আমরা প্রকাশ করছি ইউ দ্বারা, আর বিম্বের দূরত্ব এটাকে আমরা প্রকাশ করছি ভি দ্বারা। তাহলে তোমার যে ফর্মুলাটা এখানেও সেম, মিউ 2 ডিভাইডেড বাই ভি প্লাস মিউ 1 ডিভাইডেড বাই ইউ, এটা ইকুয়ালস টু মিউ 2 মাইনাস মিউ 1 ডিভাইডেড বাই আর। সেম ফর্মুলা এটার ক্ষেত্রেও প্রযোজ্য। অলরাইট, এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে লেন্সে আলোর প্রতিফলন। লেন্সে আলোর প্রতিফলন, তো লেন্স কি, লেন্স হচ্ছে দুইটা গোলীয় তলকে যদি আমরা রাখি তাহলে সেটাই কি লেন্সে পরিণত হয়, দুইটা গোলীয় তলকে রাখলেই সেটা লেন্সে পরিণত হয়। লেন্স দুই ধরনের, একটা হচ্ছে উত্তল লেন্স, মানে এভাবে যদি রাখি
দুইটা গোলীয় তলকে এভাবে রাখলাম, তাহলে এটা লেন্সে পরিণত হলো। এটা এই তলটা এটাকে বলা হচ্ছে উত্তল লেন্স। গোলীয় তল দুইটাকে যদি বিপরীত ভাবে এভাবে রাখি, তাহলে যে তলটা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে অবতল লেন্স। এটা কি? অবতল লেন্স। আর এটা হচ্ছে কি? উত্তল লেন্স। তো আমরা মানে একটা তোমার বেসিক একটা ফরম্যাট দেখে সেই রিলেটেড সূত্রটা আমরা নিয়ে আসবো। তো উত্তল লেন্সের মানে দুই পার্শ্ব কেমন? এই যে মোটা, পেট মোটা, পেট মোটা হলে উত্তল, আর যে পেট চিকন হলে সেটা কি? অবতল লেন্স। অলরাইট। তো উত্তল লেন্স এর কি থাকবে? দুই পাশে বক্রতার কেন্দ্র থাকবে, যেহেতু এটা দুইটা গোলকের অংশ, তাই এটা দুইটার কি বক্রতার কেন্দ্র থাকবে। এটা আমরা ধরছি তোমার C1, এই পাশে যে বক্রতার কেন্দ্র সেটাকে ধরছি আমরা C2। এখানে এটার আলোক কেন্দ্র, এটাকে বলা হয় O বিন্দু। এখন ধরো এই যে এখানে একটা বস্তু আছে O বিন্দুতে, এখান থেকে আলো গিয়ে আপতিত হলো এইখানে, আলো গিয়ে আপতিত হলো এখানে। দেন আপতিত হওয়ার পর একটা বিন্দু I দিয়ে প্রতিষ্ঠিত হলো। একটা বিন্দু কি দিয়ে প্রতিষ্ঠিত হলো? I দিয়ে প্রতিষ্ঠিত হলো, এই বিন্দু দ্বারা প্রতিষ্ঠিত হলো। কেন এটা মানে এই বেঁকে এদিকে চলে আসছে? কারণ উত্তল লেন্স, তোমরা এসএসসিতে পড়ছো, উত্তল লেন্স হচ্ছে অভিসারী। অভিসারী মানে তোমার যদি এদিক দিয়ে একটা আসে, তাহলে এটাকেও কি করবে? এদিক দিয়ে নিয়ে চলে যাবে। তার মানে এটা আলোটাকে বেঁকে কাছে নিয়ে আসে, এটা এটাকে বলা হয় অভিসারী। আর অবতল লেন্সটা অপসারী, এটা এদিকে আসলে আলোটাকে এদিকে পাঠিয়ে দেবে, মানে অপসারী। অপসারী লেন্স মানে দূরে পাঠিয়ে দেয়, বাঁকিয়ে দূরে পাঠিয়ে দেয়। সো অবতল লেন্স হচ্ছে অপসারী আর উত্তল লেন্স হচ্ছে অভিসারী। তো এটা বাঁকিয়ে এদিক দিয়ে নিয়ে আসলো, সে মানে যে বিন্দুতে এখানে এসে ছেদ করছে সেটাকে আমরা বলছি I। তো এখানে ও বিন্দুতে কি আছে? বস্তু। আর I বিন্দুতে তৈরি হচ্ছে বিম্ব। I বিন্দুতে তৈরি হচ্ছে বিম্ব। তাহলে এখানে আমরা যে ফর্মুলাটা এখানে পাই, তার জন্য আমরা এখানে কয়েকটা জিনিস ডিফাইন করি। সেটা হচ্ছে বস্তুর দূরত্ব, এই আলোক কেন্দ্র হতে এই বস্তুর দূরত্ব হচ্ছে U, আলোক কেন্দ্র হতে বিম্বের দূরত্ব হচ্ছে V, এবং এই তোমার যে লেন্স তার ফোকাস দূরত্ব হচ্ছে F। F কি? F হচ্ছে ফোকাস দূরত্ব। এই তিনটার ভিতর সম্পর্ক হচ্ছে, আমরা এসএসসি তে এটা পড়েছি, 1/v প্লাস 1/u, 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। এই ইকুয়েশনটা আমাদের মাথায় রাখতে হবে, এই সম্পর্কটা। দেন যে পাশ থেকে আলো যাচ্ছে সেই পাশের প্রতিসরাঙ্ককে আমরা ধরলাম μ1, আর এই পাশের প্রতিসরাঙ্ককে ধরলাম আমরা μ2, μ3। আর এই যে তোমার যে লেন্সটা আছে তার প্রতিসরাঙ্ক হচ্ছে μ2। তো এখন দেখো এইটা আর এইটা দুইটাই বায়ু মাধ্যম, তো μ1 আর μ3 এই দুইটা কি সমান, তো এই দুইটাকে আমরা μ1 1ই বলছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে ফর্মুলাটা আসে সেটা হচ্ছে তোমার এই যে এই মাধ্যম, যে মাধ্যমে বস্তুটা আছে, আর তোমার বিম্ব যে মাধ্যমে, দুইটা সেম মাধ্যমে যদি সেম মাধ্যম, আর তোমার লেন্সের প্রতিসরাঙ্ক যদি হয় μ2, তাহলে এই যে এগুলোর ভিতরে সম্পর্ক হচ্ছে 1/f ইকুয়ালস টু μ2 ডিভাইডেড বাই μ1 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। আমাদের এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। এফ কি? ফোকাস দূরত্ব। μ2 কি? μ2 হচ্ছে লেন্সের প্রতিসরাঙ্ক। μ1 কি? μ1 হচ্ছে তোমার বস্তু এবং বিম্ব যে মাধ্যমে আছে সেটা। r1 কি? r1 হচ্ছে তোমার এই যে বস্তু যে মাধ্যমে আছে সে মাধ্যমের বক্রতার ব্যাসার্ধ। আর r2 কি? বিম্ব যে মাধ্যমে আছে সে মাধ্যমে, সরি মানে আরেকটা গোলীয় তল আছে যেটা এই পাশে, সেটার বক্রতার ব্যাসার্ধ হচ্ছে r2। তাহলে এগুলোর ভিতর সম্পর্ক হচ্ছে 1/f ইকুয়ালস টু μ2 ডিভাইডেড বাই μ1 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। আমাদের এটা মাথায় রাখতে হবে।
বোঝা গেছে? কারো কোনো প্রবলেম আছে? কারো কি কোনো প্রবলেম আছে? আমাদের ক্লাস কি চলছে? কিন্তু কি বিম্ব যে মাধ্যমে আছে সে মাধ্যমে সরি মানে আরেকটা বলে পাচ্ছে যেটা এই পাশে সেটা বক্রতার ভাষা হচ্ছে আর তাহলে এগুলো একটা সম্পর্ক হচ্ছে 1 ডিগ্রি থেকে হ্যাঁ, আমাদের ক্লাস চলছে, আমরা এগিয়ে যাই সামনের দিকে। তো এখন আমি এখানে দেখাইছি যে কোথায় বস্তু থাকলে কেমন প্রতিবিম্ব তৈরি হবে, তার একটা মানে অনেক বিস্তারিত এখানে পড়া আছে, অনেক কিছু আছে। তো আমি একে একে পড়াতে লাগলে অনেক সময় লাগবে। তো এখানে আমি এই পিডিএফটা নিয়ে আসছি। তো এখানে ডিটেলস বলা আছে। দেখো, বস্তু যখন অসীমে থাকে, মানে এই গাছটা কি আছে, অসীমে আছে, এটা হচ্ছে ফোকাস দূরত্ব এফ, এটা হচ্ছে ফোকাস দূরত্ব টু এফ, ফোকাসের দ্বিগুণ দূরত্বে। আর গাছটা মানে অনেক দূরে আছে, মানে অসীম দূরত্ব। অসীম দূরত্ব থেকে যদি আলো আসে, আলো এসে বস্তুটা যেখানে মিলিত হয় সেটা কি ফোকাস দূরত্ব। তো তোমার এখানে অসীম দূরত্ব থেকে আলো এসে এখানে মিলিত হচ্ছে, তাহলে এখানে একটা আমরা প্রতিবিম্ব পাচ্ছি, সেটা কি উল্টো প্রতিবিম্ব। উল্টো। আর যে তলে তোমার বস্তুটা আছে তার বিপরীত তলে যদি বস্তুটা থাকে তাহলে সেটাকে বলে বাস্তব। প্রথমে পাচ্ছি উল্টো, দ্বিতীয়তে পেলাম বাস্তব। এখন এখানে তোমার দেখো, বস্তুটা ছিল অত্যন্ত বড় আর এখানে অত্যন্ত ছোট একটা বিম্ব পাচ্ছি, তার মানে অত্যন্ত খর্বিত একটা বিম্ব আমরা পাচ্ছি। আর অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে ফোকাস তলে, ফোকাসের নিচে। অর্থাৎ অসীম থেকে কোনো বস্তু যদি এসে আপতিত হয় তাহলে যে কোথায় তোমার ইয়ে তৈরি হয় বলো, কোথায় বিম্ব তৈরি হয়? ফোকাস তলে বিম্ব তৈরি হয়। এখন বস্তু যদি অসীম আর টু এফ মানে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের মাঝখানে থাকে, তার মানে এই যে এটা হচ্ছে অসীম দূরত্ব আর এটা হচ্ছে টু এফ দূরত্ব, এর মাঝখানে বস্তুটা আছে, তাহলে এর বিম্বটা তৈরি হবে ফোকাস আর টু এফ এর মাঝখানে। ঠিক আছে, বিম্বটা তৈরি হবে ফোকাস আর টু এফ এর মাঝখানে। তাহলে অবস্থান কোথায়? ফোকাস আর টু এফ এর মাঝখানে বিম্বটা থাকবে। বিম্বটা এখানেও দেখো উল্টো, আর এই পাশ থেকে বস্তুটার, এই পাশে আছে বস্তু আর এই পাশে আছে কি বিম্ব, তাহলে বিম্বটা কি বাস্তব। আর দেখো এখানে বিম্বটা ছোট হচ্ছে, তাই এখানে আমরা বলছি খর্বিত। বস্তুটা যদি টু এফ এর উপর থাকে, মানে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে যদি থাকে, তাহলে বস্তুটার এখানে আমরা দেখতে পাচ্ছি উল্টো। প্রথম তোমার বিম্বটা কি উল্টো, যে পাশে বস্তু আছে তার বিপরীত পাশে বিম্ব, তার মানে কি বিম্বটা বাস্তব। বিম্বটা কোথায় অবস্থান করছে? টু এফ এ, মানে টু এফ এর তলে অবস্থান করছে, ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে অবস্থান করছে। এবং এটার আকৃতি হচ্ছে লক্ষ্যবস্তুর সমান। কিসের সমান? লক্ষ্যবস্তুর সমান। লক্ষ্যবস্তু যত বড়, এটার মানে বিম্বের আকৃতিও তত বড়। বস্তু যদি এফ আর টু এফ এর মাঝখানে থাকে তাহলে এগুলো পড়ে নেবা, ঠিক আছে। তারপর বস্তু যদি ফোকাস তলে থাকে তাহলে বিম্ব এরকম তৈরি হবে, পড়ে নেবা। তারপর ফোকাস ও মেরুর মাঝখানে যদি থাকে তাহলে এরকম তৈরি হবে। আর অবতল লেন্সের ক্ষেত্রে সবসময় অবতল লেন্সের ক্ষেত্রে সবসময় বস্তু যে পাশে সেই পাশেই বিম্ব তৈরি হয়। তার মানে কি বিম্বটা কি হয়? অবাস্তব হয়, অত্যন্ত খর্বিত হয়। আর কি বাস্তব, অবাস্তব সোজা হয়। অবাস্তব এপাশে যেহেতু তৈরি হচ্ছে সোজা, এপাশে যেহেতু তৈরি হচ্ছে, তার মানে কি যে পাশে বস্তু আছে সেই পাশে বিম্ব তৈরি হচ্ছে, তার মানে কি এখানে অবাস্তব একটা বিম্ব তৈরি হচ্ছে এবং সোজা বিম্ব তৈরি হচ্ছে, খুবই ছোট বিম্ব, তাই খর্বিত। এবং বস্তু যে পাশে থাকে সেই পাশে বিম্ব তৈরি হয়। অবতল লেন্সের ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে যেখানে বস্তু রাখো না কেন এই ধরনের বিম্বই তৈরি হয়। তো এগুলো মানে ছোট ছোট জিনিস ছিল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আমি একটা মানে পিডিএফ এ দিয়ে দিলাম, তোমরা এগুলো পড়ে নিও, ঠিক আছে। অলরাইট, তো এবার আমরা পড়বো বিবর্ধন। তো যে বিম্বটা তৈরি হয়েছে তার বিবর্ধন কতটুকু? তো বিবর্ধনকে প্রকাশ করা হয় এম দ্বারা। তো যে বিম্বটা তৈরি হয়েছে তার দৈর্ঘ্য এল, আর এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। এল কি? এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য। আর এল ড্যাশ এটা হচ্ছে কি বিম্বের দৈর্ঘ্য। বিম্বের দৈর্ঘ্য। তাহলে বিম্বের দৈর্ঘ্যকে বস্তুর দৈর্ঘ্য দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? কতটুকু বিবর্ধন হয়েছে সেটা পাবো। তো এটা হচ্ছে একটা ফর্মুলা বিবর্ধনের, এল ড্যাশ ডিভাইডেড বাই এল। এবং এখান থেকে আমরা প্রতিপাদন করে আরেকটা ফর্মুলা পাই, সেটা হচ্ছে মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। ভি কি? ভি হচ্ছে
বিম্বের দূরত্ব, আর ইউ কি, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব। তো আমাদের এখানে বিবর্ধন রিলেটেড এই দুইটা ফর্মুলা মাথায় রাখা লাগবে। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তো এখানে ম্যাথ করার জন্য কয়েকটা ইনফরমেশন আমাদের মাথায় রাখতে হবে ম্যাথ করার জন্য। তো ইনফরমেশনগুলো হচ্ছে, যদি লেন্সটা হয় উত্তল তাহলে ফোকাসটা আমরা ধরবো ধনাত্মক, লেন্সটা যদি হয় অবতল তাহলে ফোকাসটা ধরবো আমরা কি, ঋণাত্মক। ফোকাসের মান দেওয়া আছে, ধরো ফোকাস দূরত্ব দেওয়া আছে 20 মিটার। এখন ধরো অবতল লেন্সে দেওয়া আছে, তাহলে এফ এর মান কত ধরবো আমরা, -20 মিটার। ঠিক আছে? এরপর আসো বিম্বের অবস্থান ও প্রকৃতি। যদি মানে বাস্তব হয় তাহলে ভি এর মান হচ্ছে প্লাস, ধরো বলা হলো বিম্বটা বাস্তব, তাহলে তোমার বিম্বের দূরত্বটা ধনাত্মক ধরবো, আর যদি অবাস্তব হয় তাহলে ধরবো কি, ঋণাত্মক। বিবর্ধন যদি মানে তোমার বাস্তবটা সোজা মানে বিম্বটা সোজা হয় তাহলে বিবর্ধনের মান ধরবো আমরা প্লাস, আর বিবর্ধনের মান মাইনাস কখন ধরবো, যখন বিম্বটা হবে উল্টো। উল্টো বিম্বের ক্ষেত্রে আমরা কি ধরবো, বিবর্ধনের মান ঋণাত্মক, আর সোজা বিম্বের ক্ষেত্রে বিবর্ধনের মান ধনাত্মক। তো ম্যাথ করার ক্ষেত্রে এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। তোমাকে বললো উত্তল লেন্স আর ফোকাস দূরত্ব দিল 20, তাহলে তুমি প্লাস ধরবা। অবতল লেন্স ফোকাস দূরত্ব দিল 20, তাহলে -20 ধরবা। এইগুলো আমাদের ম্যাথ করার জন্য কাজে লাগবে। অলরাইট, তো এই রিলেটেড আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করি। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট, মানে এফ এর মান কত দিছে, 10 সেন্টিমিটার। একটি অবতল দর্পণ, এই যে অবতল দর্পণ যদি হয় তাহলে ফোকাস দূরত্ব কত হবে, -10, নট 10, -10, এটা মাথায় রাখতে হবে। -10 সেন্টিমিটার। অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বস্তুর আকারের 4 গুণ হবে। মানে এখানে বিবর্ধন এর মান কত, 4, বিবর্ধন কত হবে, 4 গুণ হবে। বস্তু চাইতে বিম্বের আকার 4 গুণ বড় হবে, তো এম এর মান কত, 4। তাহলে এম এটা ইকুয়ালস টু আমরা কি জানি বলো তো, এম এটা ইকুয়ালস টু জানি -v ডিভাইডেড বাই ইউ, -v ডিভাইডেড বাই ইউ ইকুয়ালস টু 4। তাহলে আমরা বলতে পারি v এটা ইকুয়ালস টু -4u। এখন আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই v প্লাস 1 ডিভাইডেড বাই ইউ, এটা ইকুয়ালস টু কি 1 ডিভাইডেড বাই এফ, এটা আমরা জানি। তাহলে এখন 1 ডিভাইডেড বাই v এটা ইকুয়ালস টু লিখতে পারি -4u প্লাস 1 ডিভাইডেড বাই ইউ, এটা ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 20। তাহলে এখানে আমরা ইউ এর ভ্যালু কত পাই, ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে সোজাসুজি টিপ দেওয়া। 1 ডিভাইডেড বাই 4x -4x প্লাস 1 ডিভাইডেড বাই x, 1 ডিভাইডেড বাই x, ইউ কে আমরা ভ্যারিয়েবল ধরছি, 1 ডিভাইডেড বাই 20, সলভ, অ্যান্সার। তাহলে আসছে 12.5, সরি এখানে 20 না, এখানে 10 সেন্টিমিটার, তাহলে 12.5, আমি এখানে ক্যালকুলেটরে ঠিক লিখছি 10 সেন্টিমিটার। তাহলে আসছে 12.5 সেন্টিমিটার -10, -10 সেন্টিমিটার। তাহলে এখানে ইউ এর ভ্যালু কত আসবে, 12.5 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার কত, ও নাম্বার 12.5 সেন্টিমিটার। বোঝা গেছে? খুবই ইজি ম্যাথ, আশা করি বুঝতে পারছো। অলরাইট, তো এবার আমরা আমাদের এই চ্যাপ্টার শেষ করে ফেলছি। আমাদের যে আগের চ্যাপ্টার ছিল জ্যামিতিক আলোক বিজ্ঞান, এই চ্যাপ্টারটা শেষ করে ফেলছি। আমরা 2 মিনিট ব্রেক নিব, দেন 2 মিনিট ব্রেক নেওয়ার পর আমরা আমাদের নেক্সট চ্যাপ্টার যেটা আছে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় এবং চুম্বকত্ব, এই চ্যাপ্টারটা শুরু করব। আমরা যে কয়টা টাইপ পড়েছি, সাস্টের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি, এই কয়টা টাইপ থেকেই কোশ্চেন এসেছে, এই কয়টা টপিক থেকেই কোশ্চেন এসেছে। আমি যে কোশ্চেনগুলো সলভ করি সব কয়টা কিন্তু সাস্টের কোশ্চেন, ঠিক আছে? সো আমি যেগুলো পড়ালাম এই চ্যাপ্টারের, তো এই টপিকগুলো তোমরা একটু ভালোভাবে দেখবা এবং মানে যে ফর্মুলাগুলো লিখলাম একটু বুঝে বুঝে নোট করবা, যে ম্যাথগুলো করালাম সেগুলো একটু করেও,
তাহলে মানে আমি আশা করছি এখান থেকে তোমরা কি পাবা, এই রিলেটেড এই টাইপের ম্যাথই তোমরা এক্সামে কমন পাবা। তো আমরা অফিসিয়ালি জ্যামিতিক আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারটা ক্লোজ করছি এবং